প্রতিষ্ঠান সেনাবাহিনীরকে আমি ভালোবাসি, সেই জন্য আজকে আমি এখানে। বাংলাদেশে যেসব গোয়েন্দা সংস্থা আছে এগুলো পুলিশও আছে, সেনাবাহিনীতেও আছে, বিভিন্ন বাহিনীতে আছে এবং জাতীয় পর্যায়েও আছে। জাতীয় পর্যায়ে হচ্ছে NSI, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। এই সংস্থাটি হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে। তারা এইটা হোম মিনিস্টারের কাছে রিপোর্ট করে। DGFI হচ্ছে বেসিক্যালি এইটা 3 বাহিনীর একটা সংস্থা। এই DGFI হচ্ছে ডাইরেক্ট প্রাইম মিনিস্টার অথবা প্রধান উপদেষ্টার আন্ডারে। DGFI যেহেতু 3 বাহিনীর সমন্বয়ে, সেই জন্য 3 বাহিনী থেকে প্রেষণে অথবা ডেপুটেশনে বিভিন্ন র্যাঙ্কের অফিসারদেরকে তাদের যোগ্যতা ভিত্তিতে এখানে পাঠানো হয় নির্দিষ্ট সময়কালের জন্য, 3 বছর, 2 বছর, 4 বছরের জন্য। এবং এরা জবাব দেয়, এরা আদেশ মানে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সরাসরি। এদের সেনাবাহিনী যারা প্রেষণে যায়, সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী, এইগুলোর বাইরে, বাহিনীর বাইরে যারা বিভিন্ন স্থানে প্রেষণে যায়, তাদের দায় দায়িত্ব ওই বাহিনী প্রধানদের নয়, ওই বাহিনীর নয়। যার আন্ডারে চাকরি করতেছে তাদের দায়িত্ব, তাদের অপরাধ হোক বা তাদের পারফরমেন্স, সব কিছুর জন্য। আর DGFI যত আয়নাগর এবং গুম খুনের সাথে জড়িত, কাজেই এইটার দায়িত্ব DGFI-কে নিতে হবে। এবং DGFI-র বস হচ্ছে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীকে নিতে হবে। কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? আইন পরিবর্তন করার একমাত্র অথরিটি হচ্ছে সংসদ। আমাদের সংসদ যদি না থাকে তাইলে স্পেশাল অর্ডারে করতে পারে, যেটা এখন করছে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু পরবর্তী সরকার যদি আসে এবং ওখানে সংসদে যদি ওরা যেই আইনটা করলো এইটাকে অ্যাপ্রুভ না করে, তখন এই যে অপরাধীরা পার পেয়ে যাবে এবং এরা কোনো অ্যামনিস্টিও পাবে না। এইটার ব্যাপারে কোনো ক্লজ নাই কোথাও। কথা ক্লিয়ার? ICT সংশোধনী যেটা করছে, এইটা আইনের জটিলতা আছে। আইনের জটিলতা আমি যেটা বললাম, ওইটা জটিলতাটা হচ্ছে যে এইটাতে বিচার যদি হয়, এইটা যদি সংসদের অ্যাপ্রুভ না হয় পরবর্তীতে, তখন এই অপরাধীরা পার পেয়ে যাবে।